নমস্কার। চামেলির গল্পের তরী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আশাপূর্ণা দেবীর লেখা সংস্কারক গল্পটি পাঠ করে শোনাবো আপনাদের। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প সংস্কারক। অর্ধপঠিত খবরের কাগজখানা হাত থেকে ফেলে অতীশ গটগট করে দোতলায় উঠে এসে দরাজ গলায় ডাক দিলে, দাদা, দাদা। দাদা সতীশ তখনও বিছানায় গা গড়িয়ে দ্বিতীয় পেয়ালা চায়ের সদ্ব্যবহার করছিল। কনিষ্ঠের এহেন গাল ভরা ডাকে অবহিত হয়ে ভালো করে উঠে বসল। ঘরে বসবার যোগ্য ভদ্র আসনের অভাব না থাকলেও অতীশ একটা সুটকেসের উপর বসে পড়ে প্রায় অধৈর্য গলায় বলে ওঠে, দেখো দাদা, আমাদের আর এটা না করলে ভালো দেখাচ্ছে না। মানে নিশ্চয়ই করা দরকার হয়ে উঠেছে। আমার তো মনে হয় একদিনও দেরি করা উচিত নয়। কি বলো? সর্বত্র হচ্ছে, অথচ আমরা একেবারে ব্যাকওয়ার্ড হয়ে রয়েছি। লজ্জার কথা। এখনো যখন জমিদার বলে গণ্য রয়েছি আমরা, তখন আমাদেরই ফরওয়ার্ড হয়ে এর ব্যবস্থা করা দরকার নয় কি? শুধু দরকার নয়, অবশ্য কর্তব্য। তুমি কি বলো? সতীশ ধীরে সুস্থে পেয়ালাটা নামিয়ে রেখে হাই তুলে বলে, তুমি যা বলছো তাছাড়া আর কি বলবো? আমারও ওই মত। তোমারও তাই মত? অতীশ সন্দিগ্ধভাবে বলে, না, এটা ঠিক হলো না। মানে কি বলে বাংলায়, অন্ধ আনুগত্য। হ্যাঁ, এরকম অন্ধ আনুগত্য আমি পছন্দ করি না। তুমি নিজে ভেবে চিনতে ভালো বুঝে নিজের মতামত ব্যক্ত করবে। ও, তাও বটে, কিন্তু কথা হচ্ছে বিষয়টা কি নিয়ে সেটাই এখনো ভালো বুঝে উঠতে পারিনি কি না। সতীশ হঠাৎ হেঁট মুখে বিছানা ঝাড়তে শুরু করে। ও, অতীশ গম্ভীরভাবে বলে, বিষয়টা কি তাই জানো না, অথচ সম্পূর্ণ মত দিয়ে বসলে? তার মানে দস্তুর মতো অগ্রাহ্য। বেশ, আমার কি দরকার মরুক দেশের লোক দলাদলি করে আর ছোঁয়াছুঁয়ির খুঁটি আগলে। আরে শোন শোন, চলমান ব্যক্তিকে আটকাবার শেষ উপায় স্বরূপ পিছন থেকে কাছাটা চেপে ধরে সতীশ বলে, রেগে তো চলে যাচ্ছিস, বুঝতে দিলি কখন? এসেই লেকচার শুরু করলি, সঙ্গে সঙ্গে মত চাই। আসল কথাটাই বল। আসল কথা আবার কি? সাদা বাংলায় অস্পৃশ্যতা দূরীকরণ, জাতিভেদ প্রথার উচ্ছেদ, সর্বত্র যা হচ্ছে। আমাদের গ্রামে একটা দৃষ্টান্ত না দেখালে এরপর মুখ দেখাতে পারবে? আমার তো মনে হয় এই সামনের রবিবারেই। সতীশ সন্দিগ্ধ স্বরে বলে, আমাদের গাঁয়ে আর হয়েছে যা গোঁড়ামি। নিতুর পৈতের সময় গিয়ে দেখলি তো? একে নেমন্তন্ন করলে উনি আসবেন না, ওকে নেমন্তন্ন করলে ইনি আসবেন না। ঘোষাল কাকার ছেলে পরিবেশন করলো বলে মুখুজ্জে কাকারা খেলেন না। কি কাণ্ড! তবু আমাদের বাড়ির কাজ বলে শেষ পর্যন্ত একরকম মিটমাট হলো। নইলে ওসব নইলে ফইলে বুঝি না দাদা। হরিজনদের দিয়ে রাঁধাবো, শিরোমণিদের গেলাবো, ব্যাস চুকে গেল ল্যাঠা। হ্যাঁ, আর তোমার ওই রাধা গোবিন্দর মন্দিরে ঢুকিয়ে দেব দলকে দল দুলে বাগদি হাঁড়ি কাওড়াকে। ভাববার কি আছে? সতীশ এবার যথার্থ গম্ভীরভাবে বলে, হঠাৎ অতটা বাড়াবাড়ি কি ঠিক হবে?
আগে বরং 2-4 দিন গিয়ে এইসব নিয়ে একটু বক্তৃতা গোছের, 5টা দেশে কি হচ্ছে না হচ্ছে তার খবর শোনানো ইত্যাদি করে। আরে রেখে দাও তোমার বক্তৃতা আর ঢেঁকি। গাছ পুঁতে ফল খাবার ধৈর্য আমার নেই। যা করব এক্ষুনি, তুমি ব্যবস্থা করে ফেলো। এই রবিবারেই সকলে মিলে গিয়ে গ্রামশুদ্ধ লোককে ভোজ খাইয়ে দিই। আর গ্রামের লোক যদি সম্মত না হয়? হবে না মানে? করিয়ে ছাড়ব। তা তুমি তো আবার অন্ধ আনুগত্য পছন্দ করো না। অন্ধ কিসের? চোখ ফোটাতেই তো যাওয়া। পুরনো সংস্কার আঁকড়ে পড়ে থাকবার দিন আর নেই, সেটা রীতিমতো বুঝিয়ে ছাড়তে হবে। জমিদার এবং জমিদারি কোনোটাই বিরাট নয়, তবু নামটা তো জমিদার। বাড়িটা বাবুদের বাড়ি। কলিকাতা থেকে বাবুদের এরকম হঠাৎ আবির্ভাবের হেতুটা অনুমান করতে গ্রামের মধ্যে বেশ চাঞ্চল্যের শুরু হয়। এসেছে তো বয়ে গেছে, গোছের ভাবটা কেউই আয়ত্ত করতে পারে না। দোল দুর্গোৎসব পালা পার্বণে বরাবর এসে থাকেন। ভাত পৈতা দিতে আসলেও আগে থেকে নোটিশ পাওয়া যায়। এরকম বিনা নোটিশে আবির্ভাবটা নতুন। কিন্তু কিছু না ভেবে চুপচাপ বসে থাকবার পাত্র কেউ নয়। তদন্ত চলে এবং ফলও ফলে। নিতাই চক্রবর্তী বিপিন লাহিড়ীর বৈঠকখানায় এসে চুপি চুপি বলেন, কারণটা কি শুনলে ভায়া? কি কি? বেরোয়নি এখনো? কাশির জ্বালায় দাদা সারা রাত ঘুম নেই। আরে রাখো তোমার কাশি, গয়া প্রাপ্তি হচ্ছে এবার। বাবুরা এসেছেন এবার মুচি মোছনমান বামুন সুদ্দূর সব এক করতে। বলো কি? হ্যাঁ? আর বলি কি, বিরাট যজ্ঞী, ভুনি খিচুড়ি, মোগলাই পোলাও, মাছের 3-4 পদ। কলকাতা থেকে হালুইকর আসছে 30 জন। বিপিন লাহিড়ী উৎফুল্লভাবে বলেন, বলি এ তো সুখবর দাদা। বড়বাবুর মেজ ছেলেটার পৈতে টইতে নয় তো? আরে দূর দূর, তা নয়। ওই সব রাঁধিয়ে পরিবেশন করাবে, দুলি বাগদি ডোমপাড়া থেকে লোক আনিয়ে। চাও কিছু আর? বিপিন লাহিড়ী কলকাতার হালুইকর রন্ধিত মোগলাই পোলাও ও মাছের 3-4 পদে দুলেপাড়ার সংস্পর্শের আশঙ্কায় ম্লান মুখে বলেন, তাহলে উপায়? উপায় আবার কি? যাব না কেউ? তুমি তো বললে যাব না। এদিকে খবরের কাগজেও পড়ছো তো সব। না খেলে শেষটা তারই ধোপা নাপিত বন্ধ। ইস, কোলেই হলো বন্ধ। আমাদের এ পণ্ডিতপুরে ওসব চলবে না, ব্যাস সাফ কথা। নিতাই চক্রবর্তী বলে গেলেও কথাটা ঠিক সাফ হয় না। এখানে ওখানে যেখানে সেখানে মাতব্বরদের জটলা হতে থাকে সারাদিন। রাত পোহালেই বিপদ এসে ঘাড়ে পড়বে। এখন কিংকর্তব্য? আগে জানা থাকলে 2-1 দিনের জন্য কোথাও গা ঢাকা দিলেও চলতো। এখন যে কোনো উপায় নেই। ব্যাপারটা এই, রীতিমতো বিদ্রোহ করবার সাহস সত্যিই কারুর নেই। কারণ সংবাদপত্র মারফত এই রকম কাণ্ড কারখানার খবর প্রায়ই শোনা যাচ্ছে। তবে বিপদটা যে একদিন নিজেদের ঘাড়ে এসে পড়তে পারে, এই খেয়ালটা ছিল না বলেই পূর্ব পরিকল্পনাও ছিল না কিছু। গ্রামের নবীন দল অবশ্য খুব খুশি, কিন্তু নবীন এবং প্রবীণের খুশির ধারাটা
চিরদিনই ভিন্ন খাতে প্রবাহিত হয়। কাজেই টাক এবং টিকি, পাকা এবং কাঁচা পাকা একত্র হয়ে মাথা ঘামাবেই। শেষ পর্যন্ত উপায়ান্তরবিহীনের উপায়স্বরূপ ঠিক হল আহারের পর কিছু গোময় ভক্ষণ ও দিঘির জলে সবস্ত্র স্নান, অবশ্যই বাবুদের লুকিয়ে। কারণ চিরাচরিত ভয়টা বিসর্জন দেওয়াও সহজ নয়, সেও এক প্রকার সংস্কার। শুধু নিতাই চক্রবর্তী হুমি দিয়ে বেড়ান, ওসব বাবুগিরি আর বেশি দিন নয় হে ভায়া, বেশি দিন নয়। জমিদারদের দপদপানি শিকে উঠছে। বলি খবরের কাগজ পড়ো তো নাকি? দুলে পাড়াতেই যে স্বস্তি খুব আছে তাই বা বলা যায় কি করে? রাধা গোবিন্দর মন্দির চড়াও হয়ে বিগ্রহ ছুঁতে হবে ও শিরোমণি মশাইদের ভাতের হাঁড়িতে কাঠি দিতে হবে শুনে পর্যন্ত পাড়ার বুড়ো বুড়িদের অধিকাংশর জ্বর এসে গেছে, কাঁথা মুড়ি দিয়ে পড়ে আছে, হয়তো বা কাঁপছেও। নিতাই বাগদির মেয়ে সুখদা যাবার প্রস্তুতি হিসাবে মাথায় খানিক তেল থাবড়ে চুলের কায়দা করতে করতে নিতাইয়ের মাকে বলে, তোদের ভয়ের পোড়া কপাল ঠাকুমা, কি কাঁচকলা হবে শুনি? ওরাও মানুষ, আমরাও মানুষ, ওদেরও চারখানা হাত পা, আমাদেরও তাই। চিরদিন নিচু হয়েই বা থাকবো কেন আমরা? নিতাইয়ের মা বিরস মুখে বলে, ও সব বড় বড় কথা তোদেরই ভালো সুখী। আমরা তো শুনে অবধি পেটের মধ্যে হাত পা সেঁধিয়ে যাচ্ছে, আর জন্মের কত পাপের ফলে এই বাগদির ঘরে জন্ম। আবার এ জন্মে অত বড় পাপ করে কি শ্যাল কুকুর হয়ে জন্মাবো আসছে বারে? বেরাম্ভনের অন্নে হাত দিয়ে, রাধা গোবিন্দর চরণ ছুঁয়ে হাতে কুড়ি কিষ্টি মহাব্যাধি হবে না? কচু পোড়া হবে। সুখদা ভিজে গামছাখানা মাথার উপর বের দিয়ে চিবুকের নিচে এনে কষে একটা গিঁট দিয়ে বলে, কচু পোড়া হবে। বলি বামুনদের বামনাই জানতে বাকি আছে কিছু? বলবো নাকি ঈশেনীদের বাড়ির কথা? নিতাইয়ের মা মুচকি হেসে ফেলে বলে, দূর হ হতচ্ছাড়ি, মুখ তো নয় ছুরির, যেন আস্তাকুঁড়। ওলো যতই হোক বেরাম্ভন নারায়ণ, নিন্দে করলে মুখ খসে যাবে। তাছাড়া এসব হলো সমাজ সামাজিক কথা, নুকিয়ে তো নোকে সর গরু খাচ্ছে, তাই বলে বেয়ে পইতে ছেড়াদ্দর কমে খাবে? শুনে অবধি আমার বুক কাঁপছে সুখী, তোর আর যে কাজ নেই। ইস, ছোটবাবু নিজে এসে সব নেমন্তন্নি করে গেল না? তোর বাপ কোথা? বাবা হোগলা ছাইতে গেছে, দিঘির মাঠে জোল কেটে রান্না হচ্ছে কি না। দুলে বাগদি, নিকিরি প্রভৃতিদের ঘরে ঘরে এই ধরনের বিচার বিতর্ক চলছে। বিগ্রহ স্পর্শের ভয়ে অনেকেই শিহরিত। বাবুরা না হয় এখন হুজুক তুলে আহ্লাদ করে যাবেন, কিন্তু এরপর দেবতার কোপ্প হলে রক্ষা করবে কে? অতীশের তো টিকি দেখবার জো নেই। সতীশ কি কাজে একবার ভিতর বাড়ি ঢুকতেই নিহারকণা গ্রেপ্তার করলে। শোনো শোনো, দেশে এসে তো তোমার পাত্তা পাওয়া ভার। বলি কাজটা যে করছো এটা কি ভালো হচ্ছে? এই তো চৌধুরী গিন্নি এসে মিষ্টি মিষ্টি করে বেশ কিছু শুনিয়ে গেলেন। কি দরকার ছিল বাপু এসব ঝঞ্ঝাটে? সতীশ গম্ভীরভাবে বলে,
আমি কি করব? তোমার লক্ষণ দেবর অজ্ঞান তিমিরান্ধদের অন্ধ চোখে জ্ঞানাঞ্জন শলাকা বিদ্ধ না করে ছাড়বেন না। এসব কাজ হচ্ছে আগুন নিয়ে খেলা। দেশের লোক এইবার আমাদের ওপর হাড়ে চটে যাবে। চলে গেলে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়াও বিচিত্র নয়। নীহারকণা ব্যাকুলভাবে বলে, তুমি ডাকো দিকি একবার ঠাকুরপোকে। ডেকে তো সব হবে। দেখো যদি ছোট বৌমাকে দিয়ে বলিয়ে টলিয়ে। বউয়ের কথা শুনে একেবারে উল্টে গেল। আমি একবার বুঝিয়ে বলি, যজ্ঞী হচ্ছে বেশ তো, হোক না। হাঁড়ি বাগদিদের হাত দেওয়াবার দরকার কি? দরকার তুমি আমি কি বুঝবো? আচ্ছা, দিচ্ছি ডেকে। কিন্তু ডেকে যে বিশেষ কিছু লাভ হলো তা নয়। অতীশ এদের যুগ যুগান্তরের সঞ্চিত কুসংস্কার দূর না করে ছাড়বে না। বলে, তুমি জানো না বৌদি, কুসংস্কারের পাঁকে পুঁতে আছে এরা। ভাবছি ভাগ্যিস আমরা এখানে বাস করি না, তাহলে তো এই অবস্থাই হতো। না না, এদের উদ্ধার করতেই হবে। আর এরা যে মনে মনে তোমাদের 14 পুরুষ উদ্ধার করে ছাড়ছে। করুক। সংস্কারক অতীশের 14 পুরুষ সম্বন্ধে খুব বেশি মোহ নেই। ঢোল সহরত করে জানিয়ে দেওয়া হয়েছে, যিনি যিনি এই মহা শ্রীক্ষেত্র যজ্ঞে অনুপস্থিত থাকবেন, তা সে যত বড় পণ্ডিত শিরোমণিই হন, নামের লিস্ট করে রাখা হবে। অতঃপর জাতিচ্যুত বলে গণ্য করা হবে তাঁদেরই। ধোবা নাপিত বন্ধের জন্য প্রস্তুত থাকেন যেন তাঁরা। এত বড় শাসন বাক্য অবহেলা করা কঠিন। এলেন সকলেই। বিরাট কাণ্ড। গ্রামশুদ্ধ ভোজ দেওয়া জমিদারদের পক্ষে নূতন নয়, কিন্তু এরকম জগা খিচুড়ি ব্যাপার তো নয় সেসব। প্রত্যেক শ্রেণী বিভাগ করে আলাদা আলাদা দিনে বাড়িতেই খাওয়ানো হয়। এবারে দিঘির মাঠে হোগলা ছেয়ে রান্না খাওয়া, দেখবার জিনিস সন্দেহ নেই। রান্না শেষ হলো। যথারীতি হরিজন স্পর্শিত করে নিয়ে বসিয়ে দেওয়া হলো এক পংক্তিতে। নিতাই চক্রবর্তীর মেয়ে রাজলক্ষ্মীর পাশের আসনে গা ঘেঁষে বসল নিতাই বাগদির মেয়ে সুখদা। আনন্দে উৎসাহে অতীশ যেন স্প্রিংয়ের পুতুলের মতো ছিটকে বেড়াচ্ছে। বাবুদের বাড়ির মেয়েদের কখনো পংক্তি ভোজনে বসার রীতি নেই, মহামহোপাধ্যায় পত্নীদের সঙ্গেও নয়। তদবির তদারক করে খাওয়াবেন এই রেওয়াজ। কিন্তু আজ অতীশের মহৎ দৃষ্টান্তের অনুপ্রেরণা যোগাতে নীহারকণা আর অরুণিমাকে বসতে হয়েছে সকলের সঙ্গে। অবশ্য রাজি করতে রীতিমতো বেগ পেতে হয়েছে অতীশকে। কিন্তু এখন দেখুক গ্রামের লোক, যাকে বলে আপনি আচরি ধর্ম শিখাও অপরে। শীতের ছোটবেলা, এত বড় ব্যাপার মিটতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। অতীশ ভিয়েনশালের উদ্বৃত্ত বস্তুর তদারক করছে। চণ্ডী দুলে দাঁত বার করে এসে বললে, দেখেন ছোটকর্তা, দেখেন ঠাকুরমশাই মা ঠান্দের প্রাচ্চিত্তিরের বহর দেখেন। উই দিঘির ধারে ঠাওর করে দেখেন। অতীশ চকিত দৃষ্টিতে কিয়দ্দূরবর্তী দিঘির ধারে ঠাওর করে দেখে। অন্ধকারে যতদূর দৃষ্টি চলে দেখা যায়, স্ত্রী পুরুষ বালক বালিকা নির্বিশেষে এই পৌষ সন্ধ্যার কনকনে হিম অগ্রাহ্য করে দিঘির জলে ডুব দিয়ে উঠছে।
অতীশ বিহ্বলভাবে মিনিট কতক তাকিয়ে থেকে হঠাৎ ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ রে চণ্ডে, এর মানে? মানে অতি সোজা ছোট কর্তা। আপনার ভয়ে ঠাকুর মশায়েরা টেঁ ফোঁ করতে সাহস পাননি। এখন প্রাচ্চিত্তির হচ্ছে, ইয়া বড় একনাদ গোবর হাতে করে রাখু ঠাকুরুন বটতলায় দেইরে আছে। ছেলে বুড়ো টপাটপ একদলা গিলছে আর ঝপাঝপ দিঘির জলে পড়ছে। বটে? রোসো। অতীশের মুখে এর চাইতে বেশি কথা জোগায় না। সর্বশরীর থরথর করে ওঠে তার প্রচণ্ড ক্রোধে। চণ্ডী আর একবার পিত্ত জ্বালানো হাসি হেসে বলে, এর ওপর আবার কাল মন্দির ছোঁয়াছুঁয়ি করাবেন ছোটবাবু? আপনারাও কলকাতায় নম্বা দেবেন আর ওনারাও আমাদের দেখে নেবেন। কি দেখে নেবে? বটে নাকি? তার আগে আমি ওদের দেখে নিচ্ছি। হ্যাঁ, এই শীতের রাত্রিরে দিঘিতে ডুব দিচ্ছে? নিমোনিয়া হয়ে মরবার ভয় নেই? গোবর খাবে? প্রায়শ্চিত্ত করবে? এখানে সব ভালো মানুষের মতন গুটি গুটি খেয়ে গেল। দাদা, দাদা কোথায় তুমি? দাদা! ওই যে বড়বাবু রসুই ঠাকুরদের সঙ্গে কথা কইছেন, ওই আসছেন এইদিকে। অতীশ ক্ষিপ্ত স্বরে চিৎকার করে, দাদা শুনছ? দেখেছ কাণ্ড? এই পৌষ মাসের রাত্রিরে ছেলে বুড়ো সব জলে চোবাচ্ছে, গোবর খাচ্ছে। সতীশ নির্বিকারভাবে বলে, ও তো জানা কথা। জানা কথা? উফ, এ গাঁয়ে একবার গুন্ডা আসে না, ধরে ধরে সব কলমা পড়িয়ে যায়, সেই হবে এদের উপযুক্ত শাস্তি। কাকে যে কিভাবে শাস্তি দেবে ভাই, সেই এক মহা সমস্যা। সতীশ মুচকি হেসে চলে যেতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে বলে, কি রে নিতু, অমন হাঁপাতে হাঁপাতে আসছিস যে? কি হলো? নিতু বোধ করি এক লাফেই এতটা পথ ছুটে এসেছে, কাজেই হাঁপাতে হাঁপাতে বলে, বাবা, ছোট কাকা, শিগগির চলো। মা আর কাকিমা। কি রে, মা আর কাকিমা কি? মা আর কাকিমা ভয়ানক বমি করছেন। দুজনেই ভয়ানক বমি করছেন? সে আবার কি? সতীশ উদ্বিগ্নভাবে অগ্রসর হয়। অতীশ অবশ্য ভিতরে ভিতরে উদ্বিগ্ন হয়, কারণ নীহারকণা যদিও বরাবরই একটু দুর্বল গোছের, কিন্তু অরুণিমার প্রায় লোহার শরীর, মাথাটি পর্যন্ত ধরতে দেখা যায় না কোনো দিন। তবু দাদার সামনে একটু তাচ্ছিল্য ভাব দেখিয়ে বলে, ও কিছু নয়, বেলায় খাওয়া দাওয়া হয়েছে। নিতু তাড়াতাড়ি বলে ওঠে, না ছোটকা, গোবর খেয়ে। গোবর খেয়ে? হ্যাঁ গো, তোমাদের সেই রাখু বুড়ি দিয়ে গেল কালো গাইয়ের গোবর। মার কাকিমা তাই না নিয়ে কলার মধ্যে পুরে কোঁত কোঁত। ব্যাস, এখন দেদার বমি। চলো না, শিগগির ডাক্তার আনতে হবে না? সতীশ তাড়াতাড়ি নিতুর সঙ্গে বাড়ির দিকে পা চালায়। আর অতীশ হঠাৎ কাণ্ডাকাণ্ড জ্ঞান রহিত হয়ে চণ্ডীদুলের কষ্টে চেপে রাখা দাঁতালো হাসি মাখা মুখের ওপর ঠাস ঠাস করে গোটা কতক চর কষিয়ে গটগট করে সোজা স্টেশনের দিকে চলতে শুরু করে। নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার হাইপ করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন
যাতে আমার গল্প আসলে সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। অনেক ধন্যবাদ।